একটা ব্যাপার ভাবা যাক। ধরুন তো 1,00,000 টাকা দিয়ে একটা নতুন ঝকঝক আইফোন কেনা হলো। এটা কি শুধুই একটা লেনদেন? মানে টাকা দিলাম, একটা ফোন নিলাম, ব্যাস? নাকি এর পেছনে আরও অনেক গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? সাধারণত আমরা বিষয়টাকে তো এভাবেই দেখি। একটা জিনিস কিনলাম, টাকা দিলাম, লেনদেন শেষ। হুম। কিন্তু আজকের আলোচনায় আমরা এই সাধারণ চিন্তাভাবনার আরেকটু গভীরে যাব। ভিকি রবিনের লেখা একটা যুগান্তকারী বই আছে, ইয়োর মানি অর ইয়োর লাইফ। হ্যাঁ, হ্যাঁ। ওই বইটা আমাদের শেখায় যে আমরা যখন টাকা খরচ করি তখন আসলে টাকা খরচ করি না, আমরা আমাদের জীবনের এক অমূল্য অংশ খরচ করি। ঠিক এই জায়গাটাতেই আমার খটকা লেগেছিল প্রথমবার পড়ার সময়। বইটির মূল ধারণাই তো এটা। একদম। আমরা আমাদের জীবন শক্তি বা লাইফ এনার্জি খরচ করছি। ওই 1,00,000 টাকা আয় করতে আমার বা আপনার জীবনের কত শত মূল্যবান ঘন্টা ব্যয় করতে হয়েছে সেই হিসাবটাই তো আমরা কখনো করি না। করিই না। আজকের আলোচনাটা ঠিক এই দর্শনটা নিয়ে। একদম। আর তাই আজকের আলোচনাটা শুধু টাকা জমানোর কিছু মানে গতানুগতিক টিপস নিয়ে নয়। এটা আমাদের টাকা এবং জীবনের সঙ্গে সম্পর্কের দর্শনটাকেই একেবারে নতুন করে দেখার একটা চেষ্টা। আচ্ছা। আমরা প্রায়ই ভাবি ৬০ বছর বয়সে গিয়ে অবসর নেব, তারপর জীবনটাকে উপভোগ করব। কিন্তু এই বই আমাদের প্রশ্ন করতে শেখায়, কেন এত লম্বা অপেক্ষা? তাই তো। ৬০ বছর পর্যন্ত অপেক্ষা না করে কিভাবে আর্থিক স্বাধীনতা মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অর্জন করা যায়, আমরা আজ সেই পথের সন্ধান করব। আমাদের লক্ষ্য হল এই বইটির বিখ্যাত ৯টি ধাপকে বিশ্লেষণ করা। আর এই ধাপগুলো আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বলতে গেলে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক। তাহলে চলুন মূল ধারণাটায় ঝাঁপ দেওয়া যাক। বইয়ের সবচেয়ে শক্তিশালী এবং কেন্দ্রীয় ধারণাটি হল টাকা মানে জীবন শক্তি। মানি ইজ লাইফ এনার্জি। তার মানে আমরা যখন বলি টাইম ইজ মানি, আমরা আসলে কিছুটা ভুল বলি। বইটা বলছে মানি ইজ টাইম। টাকা হলো আমাদের জীবনের সেই সময় যা আমরা ইতিমধ্যেই খরচ করে ফেলেছি। বাহ, দারুণ বলেছেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ক্রেডিট কার্ড দিয়ে কিছু কেনা মানে তো বন্ধক রাখা ভবিষ্যতের জীবন শক্তিকে। চমৎকার বলেছেন। এই দৃষ্টিকোণটা একবার মাথায় গেঁথে গেলে খরচের পুরো সমীকরণটাই বদলে যায়। আমরা যখন কোনো কাজ করি, বুঝ তা চাকরি বা ব্যবসা, হুম। আমরা আসলে আমাদের জীবনের সীমিত সময়কে টাকার বিনিময়ে বিক্রি করে দিই। সময় তো অফুরন্ত নয়, তাই না? জীবনের প্রতিটি ঘণ্টা অমূল্য। একটা সহজ উদাহরণ দেওয়া যাক, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, বলুন। ধরা যাক কেউ ঘন্টায় ৫০০ টাকা আয় করেন। আচ্ছা। এখন তিনি যদি বন্ধুদের সাথে কোনো এক দামি রেস্তোরাঁয় গিয়ে ৫,০০০ টাকার একটি ডিনার করেন, আচ্ছা। তাহলে টাকার অঙ্কে সেটা ৫,০০০ টাকা, কিন্তু জীবন শক্তির হিসাবে তিনি আসলে তার জীবনের মূল্যবান ১০টা ঘন্টা ওই একটি ডিনারের পেছনে ব্যয় করলেন। ঠিক। আর বইটিতে পরামর্শ দেওয়া হয়েছে কোনো কিছু কেনার আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করতে হবে, কি সেটা? এই জিনিসটি কি আমার জীবনের এতগুলো ঘণ্টার সমান দামি? এই একটি প্রশ্নই অপ্রয়োজনীয় খরচকে নাটকীয়ভাবে কমিয়ে আনতে পারে। আমি যখন প্রথম এই ধারণাটার কথা পড়ি, তখন আমার গত মাসে কেনা একটা গ্যাজেটের কথা মনে পড়ল। হিসেব করে দেখলাম ওটার জন্য আমি আমার জীবনের পুরো ২টো কর্মদিবস বিক্রি করে দিয়েছি। বিষয়টা ভাবলেই কেমন যেন লাগে, তাই না? হ্যাঁ, আর এই জীবন শক্তির হিসাবটা আরও পরিষ্কার হয় যখন আমরা আমাদের আসল আয় কত তা বের করার চেষ্টা করি। ও হ্যাঁ, রিয়েল আওয়ারলি ওয়েজ। একদম। আমরা অনেকেই ভাবি আমাদের মাসিক বেতন যা সেটাই আমাদের আসল আয়, কিন্তু বইটা আমাদের একটা কঠিন রিয়ালিটি চেকের সামনে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, এই ধারণাটার নাম রিয়েল আওয়ারলি ওয়েজ বা প্রকৃত ঘণ্টা প্রতি আয়। আমাদের মাসিক বেতন থেকে অনেক কিছুই বাদ দিতে হয় যা আমরা সাধারণত হিসাবে ধরি না। যেমন যেমন অফিসে যাতায়াতের খরচ, সেটার টাকা এবং সময় দুটোই। অফিসের জন্য বিশেষ পোশাক কিনতে হয়, তার খরচ আছে। আবার সারাদিন কাজের পর যে মানসিক চাপ তৈরি হয়, হ্যাঁ, স্ট্রেস। সেই স্ট্রেস কমাতে আমরা হয়তো বাইরে খেতে যাই, সিনেমা দেখি বা অনলাইনে কিছু অর্ডার করি। এই খরচগুলো কিন্তু পরোক্ষভাবে কাজের কারণেই হচ্ছে। তার মানে তো এই সমস্ত আনুষঙ্গিক খরচগুলো বেতন থেকে বাদ দিলে যা থাকবে সেটাকে মোট কাজের ঘণ্টা দিয়ে ভাগ করলেই আমাদের প্রকৃত ঘণ্টা প্রতি আয় বেরিয়ে আসবে। ঠিক। আর আমার ধারণা সেই অঙ্কটা দেখলে অনেকেই চমকে উঠবেন। একদম। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই হিসাবটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আসলে কত কম মূল্যে আমাদের জীবনশক্তি বিক্রি করছি।
এই রিয়ালিটি চেকটা খুব জরুরি। খুবই জরুরি। এটা কোনো নেতিবাচক চিন্তা নয়, বরং এটা আমাদের বোঝাতে সাহায্য করে যে আমাদের সময় কতটা মূল্যবান এবং আমরা সেই সময়কে আরও সচেতনভাবে কিভাবে ব্যবহার করতে পারি। এই সচেতনতা থেকেই পরবর্তী ধারণার জন্ম হয়। সেটা হলো যথেষ্ট বা এনাফ এর সংজ্ঞা খুঁজে বের করা। আধুনিক ভোগবাদী সমাজের এটা একটা বড় সমস্যা, তাই না? আমাদের চারপাশে বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া সবকিছুই আমাদের বলছে যে আমাদের আরও চাই, আরও ভালো কিছু চাই। ঠিক বলেছেন। আমাদের সমস্যা হলো আমরা সবসময় আরও চাই। একটা ভালো ফোন হলে আরও ভালো ফোন চাই, একটা গাড়ি হলে আরও বড় গাড়ি চাই। কোথায় থামতে হবে সেটা জানি না। একদম। কোনটা আমাদের জন্য যথেষ্ট, সেই সীমানাটা আমরা প্রায়ই নির্ধারণ করতে পারি না। বইটিতে একটি অসাধারণ ফুলফিলমেন্ট কার্ভ বা ফুলফিলমেন্ট কার্ভের কথা বলা হয়েছে। এই কার্ভটা কিভাবে কাজ করে? কার্ভের কয়েকটি পর্যায় আছে। প্রথমটা হল সার্ভাইভাল বা বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, খাবার, বাসস্থান, নিরাপত্তা। বেসিক নিডস। হ্যাঁ। এরপর আসে কমফর্টস বা স্বাচ্ছন্দ্য, একটু ভালো থাকা, ভালো খাওয়া। তারপর আসে লাক্সারিজ বা বিলাসিতা, দামি গাড়ি, ব্র্যান্ডের জিনিস। এই পর্যন্ত কার্ভটা ওপরের দিকে উঠতে থাকে, মানে আমাদের সন্তুষ্টি বাড়ে। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হল, এই বিলাসিতার একটা চূড়ায় পৌঁছানোর পর কার্ভটা নিচের দিকে নামতে শুরু করে। সেই পর্যায়ের নাম দেওয়া হয়েছে ক্লাটার বা আবর্জনা। ক্লাটার বা আবর্জনা? কিন্তু লাক্সারি তো আমাদের আনন্দই দেয়, তাই না? একটা দামি ঘড়ি বা গাড়ি, সেটা আবর্জনা হয় কিভাবে? খুব ভালো প্রশ্ন। বইটা বলছে না যে লাক্সারি খারাপ, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত লাক্সারি যখন আমাদের জীবনে জঞ্জাল হয়ে দাঁড়ায়, সেটাই ক্লাটার। ও আচ্ছা। ধরুন, আপনার ৩টি বিলাসবহুল গাড়ি আছে। এখন সেগুলো রক্ষণাবেক্ষণের চিন্তা, সার্ভিসিংয়ের খরচ, চুরি যাওয়ার ভয়, পার্কিংয়ের সমস্যা, এসব আপনার মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। মানে ওগুলোই বোঝা হয়ে যাচ্ছে। ঠিক, একটা নির্দিষ্ট বিন্দুর পর অতিরিক্ত জিনিস আমাদের আর আনন্দ দেয় না, বরং সেগুলো আমাদের জীবনশক্তি শুষে নিতে শুরু করে। তাই আর্থিক স্বাধীনতার পথে এগোনোর জন্য নিজের যথেষ্ট বিন্দুটি খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় গিয়ে বলতে হবে, ব্যাস আমার আর প্রয়োজন নেই? একদম। আর এই সব কিছু করার চূড়ান্ত লক্ষ্যটাই হল বইটির সবচেয়ে আকর্ষণীয় অংশ, ক্রসওভার পয়েন্ট বা দ্য ক্রসওভার পয়েন্ট। হ্যাঁ, এটাই হলো আর্থিক স্বাধীনতার শিখর। ক্রসওভার পয়েন্ট হলো সেই, বলতে পারেন, জাদুকরী মুহূর্ত যখন আপনার বিনিয়োগ থেকে আসা মাসিক আয় আপনার মাসিক খরচকে ছাড়িয়ে যায়। বাহ! সহজ কথায়, আপনার টাকা আপনার জন্য এত বেশি টাকা আয় করতে শুরু করে যে আপনার বেঁচে থাকার জন্য আর সক্রিয়ভাবে কাজ করার প্রয়োজন হয় না। মানে যেদিন আপনার ইনভেস্টমেন্ট থেকে আসা টাকা আপনার মাসের খরচ চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট, সেদিনই আপনি স্বাধীন। ঠিক। এরপর থেকে কাজ করাটা হবে আপনার পছন্দের বিষয়, প্রয়োজনের নয়। টাকার জন্য কাজ করার যে বাধ্যবাধকতা, সেই শৃঙ্খল থেকে মুক্তি। আপনি তখন সেই কাজটা করতে পারবেন যা আপনি সত্যি ভালোবাসেন, কোনো রকম আর্থিক চাপ ছাড়াই। বাহ! কনসেপ্টগুলো তো দারুণ, কিন্তু শুধু থিওরি শুনলে তো হবে না। বাস্তবে এটা করার কোনো রোডম্যাপ কি বইটিতে দেওয়া আছে? অবশ্যই আছে। এই লক্ষ্যে পৌঁছানোর জন্যই বইটিতে একটি ব্যবহারিক রোডম্যাপ দেওয়া হয়েছে, যা ৯টি ধাপে বিভক্ত। আচ্ছা। প্রথম ৩টি ধাপ হল আমাদের বর্তমান আর্থিক অবস্থাকে বোঝা এবং মেনে নেওয়া। কোনো যাত্রা শুরুতেই তো নিজের অবস্থানটা জানা দরকার, তাই না? ঠিক। ধাপ ১ হল অতীতের সাথে শান্তি স্থাপন। এর মানে হল জীবনে এখন পর্যন্ত মোট কত টাকা আয় করেছেন তার একটা হিসাব করা, এবং বর্তমানে আপনার মোট সম্পদ বা নেটওয়ার্থ কত সেটাও বের করা। এটা হয়তো একটু কষ্টকর প্রক্রিয়া। হ্যাঁ, একটু কষ্টকর, কিন্তু এটা আর্থিক যাত্রার একটা পরিষ্কার শুরুবিন্দু নির্ধারণ করে দেয়। এরপর ধাপ ২, যা আমরা আগেই আলোচনা করেছি, জীবন শক্তির হিসাব। হ্যাঁ, রিয়েল আওয়ারলি ওয়েজ বের করা। আপনার প্রকৃত ঘণ্টা প্রতি আয় বের করা এবং প্রতিটি খরচকে টাকার অঙ্কে না দেখে আপনার জীবনের সময়ের অঙ্কে দেখা। একটা কফির দাম ১০০ টাকা নয়, হয়তো আপনার জীবনের ১৫ মিনিটের সমান। ঠিক। আর ধাপ ৩ হল মাসিক ব্যয় ট্র্যাকিং, অর্থাৎ মাসের প্রতিটি পয়সা কোথায় যাচ্ছে তার নিখুঁত হিসাব রাখা। অনেকে এটাকে বাজেটিংয়ের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কি সেটা? এই ধাপের উদ্দেশ্য কিন্তু কঠোর বাজেট করে নিজেকে কষ্ট দেওয়া নয়।
এর আসল উদ্দেশ্য হল নিজের খরচের অভ্যেস সম্পর্কে মানে 100% সচেতনতা তৈরি করা। আচ্ছা, সচেতনতা। হ্যাঁ, যখন আপনি জানবেন আপনার টাকা ঠিক কোথায় যাচ্ছে, তখন আপনি অপ্রয়োজনীয় খরচগুলো সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন। এটা নিয়ন্ত্রণ নয়, এটা সচেতনতা। বেশ, তাহলে প্রথম 3টি ধাপে বর্তমানকে বোঝার পর পরবর্তী 3টি ধাপ আমাদের মানসিকতা এবং চিন্তাভাবনার পরিবর্তন ঘটানোর উপর জোর দেয়। হ্যাঁ, এই ধাপগুলো আমাদের আচরণকে প্রভাবিত করে। ধাপ 4 হল প্রতিটি খরচের পর নিজেকে 3টি প্রশ্ন করা। 3টি প্রশ্ন। হ্যাঁ, এবং এই প্রশ্নগুলো খুব শক্তিশালী। প্রথম প্রশ্ন, আমি কি এই খরচের বিনিময়ে যথেষ্ট আনন্দ বা মূল্য পেয়েছি? দ্বিতীয়ত, এই খরচটি কি আমার জীবনের বড় কোনো লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? হুম। এবং তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, যদি আমাকে জীবিকার জন্য কাজ করতে না হতো তাহলে কি আমি এই খরচটি করতাম? বাহ, দারুণ প্রশ্ন। এটা আমাদের আবেগতাড়িত খরচ থেকে বিরত থাকতে সাহায্য করে। একদম। দারুণ। এরপর আসে ধাপ 5, একটি দৃশ্যমান চার্ট তৈরি করা। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের একটা ধাপ। এর মানে হল প্রতি মাসের আয় এবং ব্যয়ের একটি দেয়াল চার্ট বা গ্রাফ তৈরি করা। এটার একটা দারুণ সাইকোলজিক্যাল এফেক্ট আছে কিন্তু। অবশ্যই আছে। যখন অগ্রগতি চোখের সামনে একটি গ্রাফে দেখা যায় যেখানে আয়ের রেখা উপরে উঠছে আর খরচের রেখা নিচে নামছে, তখন এটা অসাধারণ অনুপ্রেরণা যোগায়। এটা প্রতিদিন আপনাকে আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেয়। আর ধাপ 6 হল মিতব্যয়িতা বা ফ্রুগ্যালিটিকে গ্রহণ করা। কিন্তু মিতব্যয়িতা শব্দটা শুনলেই তো আমাদের মাথায় আসে কৃপণতা, সবকিছুতে নিজেকে বঞ্চিত করা। ঠিক। এটা কি মানুষের স্বাভাবিক প্রবৃত্তির বিরুদ্ধে যায় না? চমৎকার একটি প্রশ্ন তুলেছেন। বইটিতে ঠিক এই ভুল ধারণাটাই ভাঙার চেষ্টা করা হয়েছে। এখানে মিতব্যয়িতা মানে কৃপণতা বা নিজেকে কষ্ট দেয়া নয়, তাহলে কি? বরং জীবন শক্তির অপচয় কমানো, সর্বোচ্চ মূল্যবোধের সাথে জীবনযাপন করা। এর মানে হল অপ্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা নষ্ট না করে সেই টাকা অভিজ্ঞতা, সম্পর্ক বা নিজের বিকাশের জন্য ব্যয় করা। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, একটা দামি মোবাইল না কিনে সেই টাকা দিয়ে নতুন একটা স্কিল শিখলেন বা পরিবারের সাথে কোথাও ঘুরে আসলেন। কোনটা আপনাকে দীর্ঘমেয়াদে বেশি আনন্দ দেবে? অবশ্যই অভিজ্ঞতা। এটাই হলো সচেতন খরচ। বেশ, তাহলে প্রথম 6টা ধাপে আমরা নিজেদের ভেতরের হিসেবগুলো মেলালাম, নিজেদের চিনলাম, বুঝলাম এবং মানসিকতাকে বদলালাম। হুম। কিন্তু আসল খেলা তো শুরু হবে এখন, তাই না? টাকাটা আসবে কোথা থেকে আর সেটাকে কাজে লাগাবো কিভাবে? ঠিক এখানেই শেষ 3টি ধাপ কাজে আসে, যেগুলো হলো আসল অ্যাকশন প্ল্যান। আচ্ছা। ধাপ 7 হল আয়ের সর্বোচ্চ ব্যবহার করা। এর মানে হলো নিজের দক্ষতা ও সময়কে কাজে লাগিয়ে আয় বাড়ানোর চেষ্টা করা। হুম। তবে বইটিতে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। এটা করতে গিয়ে যেন নিজের মূল্যবোধ বা স্বাস্থ্যের সাথে কোনো আপোষ না করা হয়। ঠিক। উদ্দেশ্য হল নিজের জীবনশক্তিকে আরও মূল্যবান করে তোলা, শুধু ঘন্টার পর ঘন্টা বেশি কাজ করা নয়। হয়তো আপনার বর্তমান চাকরিতে প্রমোশনের জন্য চেষ্টা করা। অথবা নতুন কোনো স্কিল শেখা যা আপনার আয় বাড়াতে সাহায্য করবে। একদম। এরপর ধাপ 8, যা হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য, ক্রসওভার পয়েন্ট। আমরা এটা নিয়ে আগেই কথা বলেছি। হ্যাঁ, যখন আপনার দেয়াল চার্টে বিনিয়োগ থেকে আসা আয়ের রেখাটি আপনার মোট খরচের রেখাকে অতিক্রম করে যাবে, সেই মুহূর্তটি হল ক্রসওভার পয়েন্ট। সেই দিন থেকে আপনি স্বাধীন। আর এই স্বাধীনতা অর্জনের জন্য সবচেয়ে জরুরি হল ধাপ 9, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। ঠিক। শুধু টাকা জমালেই তো হবে না, সেই টাকাটাকে কাজে লাগাতে হবে। অবশ্যই। মূল্যস্ফীতি বা ইনফ্লেশন কিন্তু আপনার জমানো টাকার ক্রয় ক্ষমতা প্রতিনিয়ত কমিয়ে দিচ্ছে। হুম। তাই জমানো অর্থকে এমন নিরাপদ এবং নির্ভরযোগ্য জায়গায় বিনিয়োগ করতে হবে যা থেকে নিয়মিত একটি প্যাসিভ ইনকাম আসতে থাকে। এই বিনিয়োগের জায়গাগুলো কি কি হতে পারে? অনেকেই হয়তো এই বিষয়গুলো সম্পর্কে খুব বেশি জানেন না। অবশ্যই। বইতে কয়েকটি সাধারণ পথের কথা বলা হয়েছে, যেমন ইন্ডেক্স ফান্ড, যা হল শেয়ার বাজারের বড় বড় সব কোম্পানিতে একসাথে অল্প অল্প করে বিনিয়োগ করার একটা সহজ উপায়। এতে ঝুঁকি অনেক কমে যায়। আচ্ছা। অথবা ডিভিডেন্ড স্টক, অর্থাৎ এমন কোম্পানির শেয়ার যা তার লাভের একটা অংশ আপনাকে নিয়মিত দেয়, অনেকটা বাড়ির ভাড়ার মতো। এছাড়া রিয়েল এস্টেটও একটি ভালো উপায় হতে পারে। হুম। মূল দর্শনটা হল এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে আপনার টাকা আপনার জন্য কাজ করবে, আপনাকে টাকার জন্য কাজ করতে হবে না। পুরো আলোচনাটা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে গেল। কি সেটা?
আর্থিক স্বাধীনতা মানে অঢেল টাকার মালিক হওয়া বা বিলাসবহুল জীবনযাপন করা নয়। না, একদমই নয়। এর আসল অর্থ হল নিজের সময়ের ওপর নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। আপনি আপনার দিনটা কিভাবে কাটাবেন, কার সাথে কাটাবেন, কি কাজ করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। এটাই আসল সম্পদ। একদম, এটাই মূল কথা। টাকাকে যখন আমরা শুধুই কাগজ বা সংখ্যা হিসেবে না দেখে জীবনশক্তির মাপকাঠিতে দেখি, তখন আমাদের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত আরও গভীর এবং অর্থবহ হয়ে ওঠে। তখন একটা অপ্রয়োজনীয় খরচ শুধু টাকার অপচয় থাকে না, সেটা হয়ে যায় আমাদের জীবনেরই অপচয়। আমাদের আজকের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের জন্য একটা শেষ প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই। এই আলোচনার পর একবার শান্ত হয়ে ভাবুন তো, যে জিনিস বা অভিজ্ঞতার পেছনে আপনি আপনার জীবনের মূল্যবান ঘণ্টাগুলো ব্যয় করছেন, তাকে সত্যি মূল্যবান? আপনার জীবনশক্তি কি সঠিক জায়গায় বিনিয়োগ হচ্ছে? উত্তরটা হয়তো আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে।